Assalamu alaikum, dear students. Welcome to the online class of Greenfield School and College. So, as you see, today we're gonna discuss on an ancient passage from English first paper, and the passage is about Robert Browning. So, in case of ancient passage, we are supposed to answer two questions. One is information transfer, and another is writing summary. So, information transfer we will solve here, and writing summary actually is not possible to write here. So, I will show you some tips. How can you write a standard summary? And this is the point you make mistake. So in this case today there will be discussion regarding how to write summary. Hopefully you'll watch it or you'll listen it carefully and you'll do the necessary corrections when you write summary there. Well, so let's start reading the text. So Robert Browning is a famous poet of Victorian age. Victorian age means it will be like a period in English literature around 19th century. তাহলে বলা হচ্ছে রবার্ট ব্রাউনিং ইজ এ ফেমাস পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। রবার্ট ব্রাউনিং ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত কবি। হি ওয়াজ বর্ন অন May 7, 1812 এট সাউদাম্পটন স্ট্রিট, কাম্বারওয়েল, লন্ডন। তাহলে সে মে 7 তারিখ 1812 সালে সাউদাম্পটন স্ট্রিট, কাম্বারওয়েল, লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ এ ক্লার্ক অ্যাট দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। তার বাবা ছিলেন ব্যাংক অফ ইংল্যান্ডের একজন করণিক। Robert Browning was educated at home under his father's guidance and care. তো রবার্ট ব্রাউনিং বাড়িতেই তার পিতার গাইড এবং যত্নে কেয়ারে তিনি শিক্ষা গ্রহণ করেন। অ্যান্ড হি হ্যাড দ্য অ্যাপটিটিউড ফর বিকামিং এ পোয়েট, এবং তার এরকম একজন কবি হওয়ার বাসনা ছিল। হিজ ফাদার এনকারেজড হিম টু বিল্ড আপ হিজ ক্যারিয়ার অ্যালং দ্য লাইন্স অফ হিজ ওন অ্যাম্বিশন, এবং তার বাবাও তাকে তার নিজের চিন্তা অনুসারে তার ক্যারিয়ার করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। ইন 1831, 1831 সালে ব্রাউনিং লেফট ইংল্যান্ড ফর টাউন টু কন্টিনেন্ট অ্যান্ড ভিজিটেড রাশিয়া অ্যান্ড ইটালি। 1831 সালে ব্রাউনিং ইংল্যান্ড ত্যাগ করেন এবং তিনি রাশিয়া এবং ইটালিতে ভ্রমণ করেন। অন হিজ রিটার্ন, ফিরে এসে হি পাবলিশ হিজ ফার্স্ট বুক অফ পোম প্যারাসেলসাস ইন 1835। তো ফিরে এসে 1835 সালে তিনি তার প্রথম কবিতার বই প্যারাসেলসাস প্রকাশ করেন। দিস ওয়াজ ফলোড বাই আদার পোমস অ্যাজ ওয়েল অ্যাজ সাম ড্রামাস, এবং এরপরে তিনি আরও কিছু কবিতা বই প্রকাশ করেন এবং একসাথে কিছু নাটকও প্রকাশ করেন। His Paracelsus drew the attention of men like Wordsworth and Carlyle, এবং তার যে প্রথম কাব্যগ্রন্থের বই, কবিতার বই প্যারাসেলসাস, এই বইটি কিছু বিখ্যাত ব্যক্তি যেমন ওয়ার্ডসওয়ার্থ, কার্লাইল, তাদের মনোযোগ আসে, তাদের দৃষ্টি আকর্ষণ করে। About this time Browning became acquainted with Elizabeth Barrett, the best woman poet of his age. তো ওই সময়ে ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটের সংস্পর্শে আসেন। এলিজাবেথ ব্যারেট ছিল ওই যুগের একজন বিখ্যাত নারী কবি। Their intimacy in course of time dependent into love and they were married in 1846, এবং তাদের এই অন্তরঙ্গতা সময়ের সাথে সময় পরিক্রমায় এক সময় ভালোবাসার রূপ নেয় এবং তারা 1846 সালে বিয়ে করে। It is, however, a very rare thing in the world that both the husband and wife should be poets of almost equal fame. এবং এটা পৃথিবীতে খুব একটা ব্যতিক্রম দুর্লভ ঘটনা যে পৃথিবীতে হাজব্যান্ড আর ওয়াইফ একই সাথে কবি এবং একই সাথে দুইজনের সমান জনপ্রিয়তা রয়েছে, সম্মান রয়েছে। His famous poem Christmas Eve and Easter Baby was published in 1850. তার বিখ্যাত কবিতা ক্রিসমাস ইভ অ্যান্ড ইস্টার বেবি, এটা প্রকাশ হয়েছিল 1850 সালে। এরপর বলা আছে হিজ সিরিজ অফ ম্যান অ্যান্ড উমেন ড্রামাটিক পার্সোনাল গড় পাবলিশ ইন 1864। তো তার আরেকটা কবিতার সিরিজ হচ্ছে ম্যান উমেন, যেটা ড্রামাটিক পার্সোনাল, সেটা পাবলিশড হয়েছে 1864 সালে। His wife, Mrs. Elizabeth Barrett Browning,
became physically very weak and feeble forever. তার ওয়াইফ যে ছিলেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, সে শারীরিকভাবে খুবই দুর্বল এবং ক্ষীণ হয়ে পড়ে চিরতরের জন্য। Therefore she had to live in Italy almost all her life for health reasons. যার ফলে তার শারীরিক অসুস্থতার দরুন তাকে ইতালিতে প্রায় সারা জীবনই বসবাস করতে হয়। Browning lived partly in Italy and partly in London. কিন্তু ব্রাউনিং তিনি যুগপৎভাবে ইতালিতে এবং লন্ডনে আংশিকভাবে বসবাস করেন। মিসেস ব্রাউনিং died at Florence in 1861. মিসেস ব্রাউনিং 1861 সালে ফ্লোরেন্সে মৃত্যুবরণ করেন। It gave a tremendous shock to Browning. এটা ব্রাউনিংকে একটা মারাত্মক আঘাত অথবা মানসিক আঘাত করে। During the first few years of his bereavement, he could write very little. এবং তার এই শোকাহত দিনগুলোতে প্রথম কয়েক বছর তিনি খুব অল্পই লিখতে পেরেছিলেন। In 1868 সালে the University of Oxford conferred upon Browning the honorary degree of MA. 1868 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক MA ডিগ্রি উপহার দেয় অথবা ভূষিত করে। In 1864 সালে he received an honorary degree of LLD from the University of Edinburgh. 1884 সালে তিনি LLD নামে একটা অনারারি ডিগ্রি গ্রহণ করেন ইউনিভার্সিটি অফ এডিনবার্গ থেকে। ব্রাউনিং died in 1889. ব্রাউনিং 1889 সালে মৃত্যুবরণ করেন। So we have gone through a passage about Robert Browning. He is a famous poet of Victorian age, and he was born in 1812, London, and his father was a clerk. And though his father was a clerk, his father motivated him to pursue his dream to be a poet. And Robert Browning had aptitude in his childhood to be a poet, and his father didn't discourage him. And for this reason, Browning left England and we visited Russia and Italy. After coming back from there, he published his first book named Paracelsus. And after this, he wrote some other poems, and his talent and his aspirations drew attention with some famous guy like Wordsworth and Carlyle. And after them, Browning became intimate with Elizabeth Barrett, and she was the best known woman poet of her age. And their intimacy once turned into love, and they got married in 1846. And this is a very exceptional case in world history that both husband and wife, they are poet and they are equally famous. They have equal fame, and both have acceptance around the literature aura. And his two other famous poems, one famous poem named Christmas Eve and Easter Baby. It was published in 1850. And there's a series of his poem named Man and Woman. It was published in 1864. And in later life, his wife, Mrs. Elizabeth Barrett Browning, she became physically very weak and feeble, and she had to stay in Italy for health grounds. And for this reason, Browning lived partially in Italy and partially in London. He didn't stay there on a single place. And when Browning died in 1861, it gave a tremendous shock to Browning. He was so sad, and of next few years of her departure, he couldn't write that much. He wrote very little. And last two parts actually shows his achievements. He got an honorary MA degree from Oxford University in 1868, and he was honored with another LLD degree from University of Edinburgh. And this famous poet died in 1889. 1889 সালে তিনি মারা যান। So this is the things we came to know about Robert Browning. Now, based on this information, we will solve this table that we call information transfer. So here in the first row, first column, the
options are given: events name of the events, place, year, achievement, and we to fill the blanks with suitable information. So first one, it says Browning's birth, which year it was. So you see the answer there. So Browning was born in 1812. So first option would be 1812. Second, it says it is about place, having a tour. So where did he have to, like? So it's the continent, and he visited Russia and Italy also. And number 3, it says in 1846. So what happened in 1846? So getting married. So Robert Browning and Elizabeth Barrett Browning, they got married in 1846. And death at Mrs. Browning, which year it takes place? So it actually happened in Florence. So number 4 options, it's about place. So the answer will be Florence. And achievement in 1884. So what happened in 1884? He received LLD degree, honor degree of LLD from University of Edinburgh. So LLD degree from University of Edinburgh. So this is very simple. So if you go through the passage, you'll be able to answer this. No point to make mistake here. So hopefully you understood this. And now we move to next part of our today's lecture. There is writing summary. So along with this, question 4 information transfer, and question 5 you are asked to write a summary. But in question summary, what you do, you exactly copy the text. Some cases you exactly copy the portion of the text, but it's not all about summary. Summary means you have to write in your own words. You have to focus the gist of the text. But as by doing this, I'm very sorry to see that you people, you exactly copy the passage, and someone exactly copied the entire text and you wrote there. But summary should be brief, as short as possible. But you don't bother about this. That's why I discussed earlier. Today I am to discuss this again. Hopefully next class onwards or next time onwards, you won't do this type of mistake. Don't write the exact text there as summary. So summary should not cross 90 or 200 words, but you people write summary sometimes 300-400 words, because you copied the entire text and placed it on the answer script. It's very frustrating. Don't do this. So what to do in case of summary? Let's know what is summary. Summary বলতে আমরা বাংলা যেটা বুঝি, এটা হচ্ছে সারমর্ম, যেখানে in few words you have to summarize, or you have to like average the entire text. So একটা প্যাসেজের মূল ভাবটাকে, মূল যে জিস্ট আছে, এটাকে নিজের ভাষায় সাবলীলভাবে ফুটিয়ে তোলা, এটাই হচ্ছে সামারি। এটাকে সারাংশ অথবা সারমর্ম যেটাকে বলে, যেটাকে অ্যাকচুয়ালি ইটস দ্য এসেন্স অফ দ্য টেক্সট, যেটাকে আমরা বলে হচ্ছে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, এগুলোর হচ্ছে নির্যাস যেটাকে বলা যেতে পারে। ইন ইংলিশ ইউ ক্যান সে দ্য এসেন্স অর জিস্ট অফ দ্য টেক্সট। সো যেহেতু নির্যাস অথবা main philosophy of the text to be placed there, so how could you copy this exactly and place it there? So don't do this. Now we discuss actually what are the tips to write summary. So প্রথমে what to do, you have to go through the entire text once with understanding. So if you do not read the text with understanding, then you won't understand anything. You won't be able to answer any sort of question, whether it is information transfer or summary. The first tips or first strategy we will discuss is about skim the passage. প্রথমে কি করতে হবে, what to do, you have to skim the passage, মানে একটা প্যাসেজকে চোখ বলে না, যেটা বলে রিডের একটা লাইট ভার্সন হচ্ছে স্কিম করা, মানে জাস্ট গোয়িং থ্রু ওয়ান্স। তাহলে স্কিম করতে হবে একবার। দেন হোয়াট উইল হ্যাপেন, you will find out the important lines. Though it takes short few minutes to skim, or it suggests a short time, but you will that very time you will focus on the important lines and the headings, subheadings. So these are things you will notice during the skimming. The skim হচ্ছে এক নজরে
পড়া, চোখ বুলিয়ে নেয় যেটাকে আমরা বলি, এই সময়ে what you will go through, what you will do, you will find out or you will trace the important sentences and headings and subheadings. So these are things first you will do. Then what happens whenever you start writing, you have to write the first sentence, first line, uh, focusing like or starting like the passage tells about, the passage is about, or the text tells about, the text describes. This is the first sentence you need to write about. Okay, so passage আসলে কি নিয়ে লেখা হয়েছে, কি লিখেছে, এটা জিস্ট কি, এইটা এক দুই লাইনে প্রথমে লিখতে হবে যে হোয়াট ইউ গনা রিভিল, কি বলতে চান অথবা কি বলতে চান। এটা হচ্ছে after skimming you will do this, means you will write the first line. Then after writing the first line, you now mark the important sentences that you did while skimming. So just you now write the important sentences in your own words, and you have to ignore or skip the unimportant or less important sentence that do not carry that much importance. এই ধাপটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। if you want to write a standard summary, you have to focus on the important sentence and write them in your own words. Now rewrite the sentence. So you will find some sentences and you find importance, but you do not know actually how to focus them. So that better you to rewrite the sentence using synonyms and adding connectors, linkers, this much. Okay, or you can transform the sentence. Suppose it is in complex sentence, you can change it to simple sentence. So you have to add connectors there, conjunctions there. In this way you have to write the things in different way, different sense, but things will be same. So এটা হচ্ছে রিরাইট করা, যেটাকে আমরা বলি যে entire philosophy will be same but the words will be different or the pattern will be different. And so if you write in this way, so examiner will understand that you didn't copy exactly from text, you wrote the sentence or you had perseverance to write the sentence in your own words. Understand? So in this case you will use connectors like, and make sure that the connectors match with the sentence philosophy. So you can use like another tactics that if the things are written in direct speech, you can convert them or transform them in indirect speech, and if they are in simple sentence, you can transform them to complex sentence. In this way you can transform the things and you can narrate them, you can describe them in your own words, and this makes sense. And sometimes what will happen, if you exactly copy any sentence, or if you want to write sentence there, but you have to change the words, that better you will write the synonym of the words, that better it will be safe, it will be whatever authentic, that you didn't copy from the text exactly. So use synonyms there. So this is the 4-5 tips so far we discussed about synonym summary writing. So what to do, first you will skim the text, then write the first line and mark the important sentences, then rewrite the sentences using connectors, changing the sentence to simple, complex or narration. And last one, it says use synonyms. So if you find sentence to be difficult or you cannot construct a sentence, write the sentence from the text but use synonyms, so that it gets a different shape. So in this way you will be able to write a standard summary. So if you got it, so following this strategy, I suggest you write a summary at home, and the exam script, I don't want to see anyone exactly copying whatever written in the question, okay, or at the text. Don't write that exactly. If you write this, you will get poor marks, no doubt. So thank you so much for watching the video with attention. So next class onwards we will do some other exercises, unseen passage or rearrange, and we will have discussion from writing part also.